দীর্ঘ আলোচনার জন্য মূলত পুষ্পদহকাল নিয়ে কবি আরাফাত রিক্তের যে আলোচনা তা ছিল খুবই মনোমুগ্ধকর। কবিতার স্ট্রাকচারালিজম নিয়ে যে উনি আলোচনা করেছেন, স্ট্রাকচার নিয়ে যে আলোচনা করেছেন, বিশেষ করে কবিতার লাইনগুলো ধরে প্রতিটি পংক্তি নিয়ে যে উনি আলোচনা করেছেন খুবই মনোমুগ্ধকর। এবং আমি বলবো যে খুব মনোযোগী পাঠক হিসেবে উনি পাঠ করেছেন। আমরা আরো অনেকের কথাই শুনবো। এ পর্যায়ে আমরা কবির এই জন্মদিনে অনুভূতি শুনবো কবি শহীদ আমিনী রুমির কাছ থেকে। অনুভূতি প্রকাশ করবেন কবি শহীদ আমিনী রুমি। রবি ভাই সম্পর্কে একটি তথ্য আমি দিতে চাই, অর্থাৎ ফেস্টিভ্যালের সঙ্গে যারা যুক্ত ছিল বা যে সমস্ত দল জড়িত ছিল তাদের অতি নিকটে বা মাঝে থেকেও যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে কিংবা সরকার তৎকালীন ফেস্টিভ্যালের বিরুদ্ধে কথা বলেছেন, তো রবি ভাই তাদের একজন। ধন্যবাদ উপস্থাপককে আপনি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কবি এহসান হাবিবের সঙ্গে আমার পরিচয় 2004 সালে সাহিত্য সংসদে। আমি মানুষের সাহিত্য সংসদে যাই 2004 সালে। তখন ওই সাহিত্য সংসদে যে কয়েকজন গ্ল্যামার কবি, তার মধ্যে কবি এহসান হাবিব একজন। তাদের লেখা জাতীয় পত্র পত্রিকায় আসে, সেগুলি দেখি, ওভাবেই তাকে চিনি। পরবর্তীতে যখন সে নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে চাকরি পায়, তখন ইসি মহিউদ্দিন স্যারকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেন। সেই প্রোগ্রামগুলিতে আমিও যেতাম। এইভাবে তার সঙ্গে আমার এই 20 বছর পরিচয়। কিন্তু মুক্ত মাঠে যখনই দেখা হতো তখনই কবিতার চেয়ে বেশি কথা হতো রাজনীতি। আমি নিজেও একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। এখন প্রশ্ন হলো যে ছাত্র আন্দোলনগুলো কিন্তু খুবই কম হয়। দেশের যখন বিশেষ ক্রাইসিস দেখা দেয় তখনই ছাত্র আন্দোলনগুলি হয়, বিপ্লব ঘটে। ওই 52-তে কিন্তু ছাত্ররাই আন্দোলন করেছিল এই বাংলা ভাষার জন্য। 1971-এ 7 মার্চে শেখ মুজিব বক্তব্য দিচ্ছেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিন্তু 2রা মার্চে আসম আব্দুল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নতুন পতাকা, লাল সবুজ পতাকা কিন্তু উড়াইছে। ছাত্ররা যে কোনো কাজে সর্বপ্রথম আগে আসে, তারপর পিছনে রাজনৈতিক সংগঠনগুলি আসে, হিসাব মিলিয়ে মিলিয়ে। আর ছাত্রদের কিন্তু কোনো যে আন্দোলন করে তারা কিন্তু কোনো ধরনের হিসাব মেলে না, তারা জীবন বাজি নিয়ে যুদ্ধ করে। আমরা এমন ভাবছিলাম যে এই দেশে কখনোই বিপ্লব হবে না, যে কবি এখন আবিব ওনার কবিতা শেষ হয়ে গেছে, 100 বছরের মাঝে কোনো বিপ্লব আসে কিনা, মানে এরকম একটা সে চিন্তা করছে। কিন্তু আমরা চিন্তা করলাম যে এই ফেসবুকের যুগে যেসব ছাত্র আছে ওরা কখনো বিপ্লব করতে পারবে না। ওরা পড়াশোনা আর নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করে, কখনোই দেশ নিয়ে চিন্তা করে না। এই হচ্ছে মানে আমাদের ধারণা ছিল। তারপরে একটা বিপ্লব হয়েছে। আর বিপ্লব হওয়ার পরে যে সরকারগুলি আসে বিভিন্ন নামে আসে, কখনো তত্ত্বাবধায়ক, কখনো উপদেষ্টা, তখনই রাজনৈতিক দলগুলোর পোস্টমর্টম করে যে কোন দলটা কেমন ছিল। এর আগে কিন্তু যে ওইসব নিয়ে খুব একটা কথা বলা যায় না। যেমন আমি যে দলটা বলি, এটাকে জাতীয় পার্টিকে আগে বলতো সৈরাজ স্যারের দল, এখন বলে দালাল, হ্যাঁ, আওয়ামী লীগের দালাল, এইভাবে বলতেছে। তারপরে দলটা কিন্তু যে বিলুপ্ত হয় না, এই কারণে বলবো যেদিন যে সেনাপ্রধান মিটিং করছিল, জামাত ইসলামকে কিছুদিন আগে নিষিদ্ধ করছিল, সেই জামাত ছিল, জাতীয় পার্টিকে কিন্তু রাখছিল। উপদেষ্টা পরিষদের যখন যে শপথ হয় সেদিনও কিন্তু জাতীয় পার্টিকে রাখছিল। কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সবগুলি কিন্তু বিচার হয় একটি সময়ের ক্রমবর্ধমান ধারায় দেয়া, একটা পর্যায়ে দেওয়া হয়। হুট করে সিদ্ধান্ত নেওয়া না এটা বাতিল আর ওইটা গ্রহণযোগ্য হয়ে গেছে, সময় লাগবে। এখনো কিন্তু যুদ্ধটা চলমান আছে। সামনে কি হবে না হবে
আমরা নিশ্চিত কোনো কিছুই বলতে পারতেছি না। এই সরকার কতদিন থাকবে, তত্ত্বাবধায়ক 3 মাস থাকবার যে 2 বছর ছিল মহিলাদের। এই দেশে বিনা ভোটের ভোট হয়, বিনা ভোটের সুবিধা আমরাও নিয়েছি, আমরা জাতীয় পার্টি বিনা ভোটের সুবিধা নিচ্ছি। একদম যে পরিবেশক শহরে বড় পর্যায়ে 2 পার্টি এমপি 14 এবং 18 দুইটা, মানে 18 তো এক ধরনের ভোট দেওয়া নিচ্ছে, আর ওই 14 কিন্তু একেবারে বিনা ভোটে। জাতি তো মেনে নিচ্ছে, তখন জাতি মেনে নিচ্ছে, এখন মেনে নিবে না। এক এক সময় এক একটা হয়। এই কেন হয়? এইগুলি রাষ্ট্রেরই ধর্ম। আর আমরা আমাদের রাষ্ট্র উন্নত রাষ্ট্র না, একেবারে উন্নয়নশীল রাষ্ট্র হইতে পারবে, অনুন্নত রাষ্ট্র। এইগুলি মানে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সত্যনিষ্ঠ কথাগুলি যখন বের হবে, জাতীয় সব বুঝতে পারবেন, তখনই আস্তে আস্তে দেশ সুন্দর হবে। কবি আহসান হাবিবের কথা বলা হয়েছে যে সেই করছে কিনা তো অ্যারেস্ট হয়েছে, গুম হয়েছে। কবিতা লিখে মানে কেউ যে অ্যারেস্ট হয়ে গুম হয়, হাতে মনে কিন্তু কম। হঠাৎ মাঝার অ্যারেস্ট হয়েছিল, গুম হয়েছিল, সেগুলো তো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। একসময় চাষক করতো, তারপরে বারবার কিন্তু যে রাজনৈতিক কথা বলে। কবি আহসান হাবিব কি করতো অস্পষ্ট, কিন্তু তাকে নিয়ে কিন্তু বিগত সরকারের সবসময় এক ধরনের মাথা ব্যথা ছিল। যখন যে বৈষম্যবিরোধী আন্দোলন হয়, ওই প্রেস ক্লাবে সাহিত্য সংসদের অনেক কবিরা কবিতা পাঠ করে, এদের তালিকা করা হয়। যেহেতু বিগত আমি জাতীয় পার্টি বিগত যে সরকারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল, ওরা আমাকে বলছে এটার পিছনে আহসান হাবিব আছে, আর কে আছে, অনন্য সাহিদ আছে, এই দুইজনই জামাতপন্থী লোক, এটা বলে। এর আগে প্রেস ক্লাবে আহসান হাবিব একটা মিটিং করছে, এইটা নিয়েও বলতেছে যে সমালোচনা। সেও রাজনৈতিক দলে ছিল বা ছিল না, শুধু কবিতা কিশোর তেমন না, দেশে সবসময় কিন্তু সচেতন লোক এবং এক ধরনের তার মাঝে বিপ্লব আছে, সবসময় সে ভূমিকায় যেত। এইবার যে ছাত্র আন্দোলন হয়েছে, অন্য সাইডে তো সরাসরি দেখা গেছে যে সে প্রতিটা বিপ্লবে সরাসরি বক্তব্য দিচ্ছে। এর পিছনে আহসান হাবিব সক্রিয় ভূমিকা রাখছে। এই বিষয়গুলি যখন হয়, তখন রাষ্ট্রের পক্ষে যে সরকার থাকে, সরকারের পেটো বাহিনী যারাই থাকে, ওদেরকে হত্যা, গুম সব কিছুই করে। এইটা কিন্তু দীর্ঘকাল পায়ে আসছে। তবে আমরা এই বিপ্লবে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, এই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ চাই। এই বাংলাদেশে অন্যায় অনাচার হ্রাস পাবে, সকল বিষয়ে মানে বৈষম্য হ্রাস পাবে, অর্থনীতি থেকে শুরু করে স্বৈরাচারী মনোভাব। কেউ গরিব রাষ্ট্রের মাঝে কেউ বিদ্যমান হইতে পারে না। যে রাষ্ট্রটাই করি, এখানে যে 5,000 গাড়ি যে নেশালা, সেটা তো সম্ভব না। এত মানে দামে দেবে। একটা ভদ্রলোকে দেখলাম যে জুতা কিনে $6,000 দিয়ে, আমাদের যে সাবেক মন্ত্রী, ভূমিমন্ত্রী, তার বক্তব্য হলো যে জুতা কিনে $6,000 দিয়ে, বুট কিনে $6,000, দুবাই আছে 320টা বাড়ি, লন্ডন আছে 100 মতো বাড়ি। গরিব রাষ্ট্রের মানুষ এতগুলি বাড়ি হয় কি করে? সে কি রাষ্ট্রের মালিক? এই জায়গাগুলি যারা ছাত্র আন্দোলন করছে তারা সেটা দেখবে। পাশাপাশি ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, তাদেরও সচেতনভাবে এইগুলি নিরসনে আগে যেতে হবে। আমরাও আছি, এবং যুদ্ধ শুধু রাজপথের নয়, কবিতার মাধ্যমে যুদ্ধ চলুক। কবি আহসান হাবিব কবিতার মাধ্যমে যুদ্ধ করে। আমরাও যাতে শুধুমাত্র যে নারী পুরুষের প্রেমের কবিতা নয়, যুদ্ধময় কবিতা থাকে, সব কিছু নিয়ে এই দেশ চলবে সুন্দরভাবে, সেই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কবি শহীদ আমিনুর রবিকে। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কবি কামাল মোহাম্মদ এবং গল্পকার অরূপ কিষানকে। মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। আসেন। এহসান হাবিব ভাই সবসময় বলে যে আমার কবিতা যাপনের প্রাথমিক বা প্রথম দিককার বন্ধু কবি কামাল মোহাম্মদ।
মঞ্চে আরো আসার জন্য অনুরোধ করছি ডাক্তার হুমায়ুন কবিরকে। ডাক্তার হুমায়ুন ভাই মঞ্চে আসবেন। আমরা অনুষ্ঠান খুব দীর্ঘ করব না, প্রাকৃতিক এই প্রতিকূল অবস্থার মধ্যেও যারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং যারা অবস্থান করছেন আসলে তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। কবি ইহসান হাবিবের বই নিয়ে যারা আলোচনা করবেন নির্ধারিত আলোচকদের মাঝে একজন আমাদের প্রিয় কবি শামীম সিদ্দিকী ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তো আমরা কথা শুনবো, এরপর যে সংক্ষিপ্ত অনুভূতি শুনবো অ্যাক্টিভিস্ট সংগঠক আবু বকর সিদ্দিক রুমেল ভাইয়ের কাছ থেকে। কথা নিয়ে আসছেন আবু বকর সিদ্দিক রুমেল ভাই।